আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা বল অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আমাদের কপি কলের যে ৩ টা টাইপ আছে, এই ৩ টা টাইপ কিন্তু আমাদের বারবার এসএসসি পরীক্ষায় আসে। তো এই ৩ টা টাইপ নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে বেসিক সহকারে আলোচনা করার চেষ্টা করব। তো কপি কলের মানে কপি কলের যে টাইপ বা সংক্রান্ত যে সমস্যাগুলো এখানে আসলে চাওয়া হয় কিন্তু ২ টা। একটা হচ্ছে ওই সিস্টেমের মানে ওই কপি কলের ওই কার্য মানে পুরা সিস্টেমের তোমার ত্বরণ বের করতে বলা হয়, অর্থাৎ কার্যকরী ত্বরণ বের করতে বলা হয় এবং সুতার টান বের করতে বলা হয়। তো আমরা এই ৩ টা টাইপ এখন আমরা একের পর এক সলভ করব। যদি আমি এখানে বলি এই যে টাইপ নাম্বার 1 TOP, আচ্ছা টাইপ ১ এটা কি ধরনের হয় আসলে দেখো। তাহলে এই টাইপ ১ এ আসলে কপি কলটা এরকম থাকে। ধরো এটা একটা কপি কল। আচ্ছা, কপি কলের এটা বিন্দু ভার কেন্দ্র। আচ্ছা, এই কপি কলের ২ প্রান্তে একটা সুতা দিয়ে ২ টা বস্তুকে ঝুলানো আছে। ২ টা বস্তু ঝুলানো থাকে। ধরো এটা একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে M1 ভরের বস্তু, আর এই পাশের বস্তু এটা হচ্ছে M2 ভরের বস্তু। একটা হচ্ছে M1 বস্তুর ভর আর একটা বস্তুর ভর ধরলাম আমরা M2। তাহলে দেখেই বোঝা যাচ্ছে, দেখো M1 ভরের বেশি হওয়ার কারণে কপি কলের তোমার পুরো প্রান্তটা কিন্তু M1 এর দিকে ঝুলে আসে, অর্থাৎ এই প্রান্তে বাম পাশে কিন্তু ঝুলে আসছে। সুতরাং আমরা এখানে বলতে পারি, কিন্তু এই চিত্র দেখেই কিন্তু তুমি বলতে পারো M1 ইজ গ্রেটার দেন M2। তাহলে একটা কপি কলের ২ প্রান্তে সুতা দিয়ে বা দড়ি দিয়ে বা রশি দিয়ে যে নামেই ডাকি না কেন, ২ টা বস্তুকে ভিন্ন ভরে ২ টা বস্তুকে ঝুলানো হয়েছে এবং ঝুলানোর ফলে এখানে দেখা যাচ্ছে M1 এর যে ভর বিশিষ্ট বস্তু, এই বস্তুটার ভর বেশি। আর ভর কম হোক বা বেশি হোক, বস্তুর ভর সবসময় নিম্নমুখী, অর্থাৎ এই বস্তু M1 ভরের বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে, অর্থাৎ M1G নিম্ন দিকে। অপরদিকে এই যে এই ২ টা বস্তুকে যে একটা সুতা দিয়ে আমরা ঝুলাইয়া দিছি, সুতার তো একটা টান বল আছে, মানে ঊর্ধ্বমুখী একটা টান বল। তাহলে এই সুতার টান আমরা কি ধরলাম, সেটা ঊর্ধ্বমুখী। যেহেতু একটাই সুতা দিয়ে আমরা ২ টা বস্তুকে ছেড়ে দিয়েছি কপি কলের ২ প্রান্তে, সুতরাং এই পাশেও তোমার হচ্ছে এই M2 ভরের জন্য বস্তুর ওজন M2G এটাও নিম্নমুখী। অপরদিকে সুতার টান এই যে টি টান এটা হচ্ছে উপরের দিকে। আচ্ছা, এখন দেখো এই পুরো সিস্টেমটা আসলে কি, পুরো সিস্টেমটা কোন দিকে গতিশীল। এই সিস্টেমটা কিন্তু এই যে M1 ভরের বস্তু দিয়ে কিন্তু এই কপি কলের পুরো সিস্টেমটা গতিশীল, অর্থাৎ দুটো ভিন্ন ভরের দুটো বস্তুকে আমরা যখন ঝুলাই দিচ্ছি, তখন বস্তু কিন্তু মানে বেগটা কিন্তু এদিকে যাচ্ছে, বস্তু এইভাবে গতিশীল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিস্টেমটা এদিকে গতিশীল, M1 ভরের বস্তুর দিকে গতিশীল। তাহলে যেহেতু M1 ভরের বস্তুর দিকে গতিশীল, তাহলে অবশ্যই এখানে একটা কার্যকরী একটা ত্বরণ থাকবে। তাহলে সেই ত্বরণটা কিন্তু এই যে এইদিকে গতিশীল ত্বরণ, ত্বরণ এ এইভাবে একটাই ত্বরণ, কিন্তু সিস্টেমের এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ যা এই দিকে গতিশীল ত্বরণ। তাহলে আমরা এটা বলতে পারি এরকম, দেখো M1 বস্তুর ক্ষেত্রে যে এই M1 বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই, দেখো তো M1 বস্তুর ক্ষেত্রে আমরা জানি M1 বস্তুর ক্ষেত্রে আসলে বস্তুর ওজন বল বেশি না টান বল বেশি? অবশ্যই ওজন বল বেশি, কারণ তোমার এখানে দেখো বস্তু কিন্তু নিম্ন দিকে মানে নিচের দিকে কিন্তু পড়তেছে। নিচের দিকে যদি মানে আসে, তাহলে অবশ্যই এখানে নিম্নমুখী যে বল এটাই বেশি আর টান বলটা কম, কারণ টান বলকে অগ্রাহ্য করেই কিন্তু বস্তু নিম্নমুখী। সুতরাং আমরা বলতে পারি বল বল সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বস্তুর ওজন বল। তাহলে M1G মাইনাস টান বল সমান কি, আমরা জানি বল বিয়োগ বল সমান কিন্তু কার্যকরী বল, অর্থাৎ সেই বলটা টান বল হতে পারে বা ঘর্ষণ বল হতে পারে। তাহলে বল বিয়োগ বল সমান কি, কার্যকরী বল। এটা তুমি কিন্তু বলবা বা জানবা, সেটা হচ্ছে তাহলে M1G এটা হচ্ছে তোমার বস্তুর ওজন বল মাইনাস টি মানে সুতার টান বল সমান হচ্ছে তোমার M1A কার্যকরী বল। আমরা জানি কি আসলে যে এখানে কোনো বাধা না থাকে, তাহলে আমরা বলি এফ সমান হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এফ সমান এম এ। এফটা কিন্তু প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল সমান কার্যকরী বল কখন হয়, যেখানে কোনো ঘর্ষণ না থাকে, অর্থাৎ তৃতীয় কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়, বাধাহীন ঘর্ষণ যদি না থাকে বা টান জাতীয় কোনো বল যদি না থাকে, তাহলে যে বলটা প্রয়োগ করা হবে ঠিক সেই বলটাই কিন্তু বস্তুর উপর কার্যকর হবে। তাহলে অর্থাৎ এফ সমান এম এ। বাট
ধরো কোন একটা বস্তু, এটা একটা তল, এই তলের উপর এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এই ব্লকটার উপর প্রযুক্ত এফ বল প্রয়োগ করা হলো। এফ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা অত অবশ্যই এদিকে গতিশীল হবে। এবং এই যে তোমার দেখো এই তলটা অমসৃণ হওয়ার কারণে ঘর্ষণ বলটা কোন দিকে যায়? আমরা জানি ঘর্ষণ বল বস্তুর গতি যে দিকে তার অপোজিটে কাজ করে, অর্থাৎ ঘর্ষণ বল এমন একটা বল যা গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে ঘর্ষণ বল এফ কে, এফ কে কেন, মানে এফ তে ফিকশন বলা হয়, ফিকশন মানে তো ঘর্ষণ, তাহলে ফিকশন বল এফ কে এটা হচ্ছে তোমার অপোজিটে এইদিকে কাজ করতেছে। তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করতেছি আমরা সামনের দিকে, তাহলে বস্তু কিন্তু সামনের দিকে গতিশীল, বাট ওটা এই বস্তুকে কিন্তু এই যে এফ কে বলে কিন্তু আটকায় ধরতেছে, আটকায় ধরলেও বস্তু সামনের দিকে গতিশীল, বাট এই বলটা তো আর তোমার হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে এই বস্তুর উপর আসলে কার্যকরী বল কত? কার্যকরী বল এই সিস্টেমের জন্য এই বস্তুর উপর কার্যকরী বল তোমার হচ্ছে এফ, প্রযুক্ত বল। এই প্রযুক্ত বল থেকে আমাদের এই ঘর্ষণ বলটা বাদ দিতে হবে, মাইনাস এফ কে সমান কিন্তু এই যে কার্যকরী বল এম এ, এটা হচ্ছে তোমার ঘর্ষণ যদি থাকে। তেমনি ভাবে এখানে ঘর্ষণ নেই, এই সিস্টেমে কিন্তু ঘর্ষণ নেই, কিন্তু টান আছে, সুতার টান। তাহলে এখানে বল মাইনাস বল সমান কিন্তু প্রযুক্ত কার্যকরী বল এম এ, এটা কিন্তু তোমাকে জানতে হবে, এই ধারণাটা তোমার কাছে অবশ্যই থাকতে হবে। এখন আসো আমরা দেখো এম ওয়ান বস্তুর ক্ষেত্রে আমরা এটা পেলাম, তাহলে এটা যদি তুমি সমীকরণ এক দাও, এটা সমীকরণ এক। এরপরে এম টু বস্তুর ক্ষেত্রে কি জানো দেখো তো, এম টু বস্তুর ক্ষেত্রে তাহলে এম টু বস্তুর ক্ষেত্রে তোমার বস্তু কিন্তু এম টু বস্তু কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ উপরের দিকে গতিশীল, কিন্তু তার মানে এম টু বস্তুর জন্য তোমার এই সুতার টান অর্থাৎ টান বলটা বেশি, আর এই যে ওজন বল যে নিচ দিকে ক্রিয়া করতেছে এই বলটা কম। যার কারণে এখানে এম টু বস্তুর ক্ষেত্রে কিন্তু হবে টি মাইনাস এম টু জি ইকুয়াল কার্যকরী বল। আর কার্যকরী বল তো ওই যে ত্বরণ, ওই কার্যকরী ত্বরণ যেদিকে, কার্যকরী ত্বরণ অর্থাৎ অবিকল সিস্টেমের কার্যকরী ত্বরণ যেদিকে, ঠিক কার্যকরী বলও ওই একই দিকে কাজ করে। তাহলে এম টু বস্তু যেহেতু এম টু এ, এর সমীকরণ হচ্ছে এক। এখন এই এক এবং দুই নম্বর সমীকরণ তুমি যদি যোগ করো তাহলে কি হয় দেখো তো, এক এবং দুই যদি আমরা যোগ করে দিই তাহলে মাইনাস টি প্লাস টি কাটাকাটি, এখান থেকে থাকে এম ওয়ান জি আর এখানে মাইনাস এম টু জি, তাহলে তুমি লেখো এম ওয়ান জি মাইনাস এম টু জি ইকুয়াল এখানে এম ওয়ান এ প্লাস এম টু এ। এখন এই জায়গাতে জি কিন্তু কমন নেওয়া যায়, তাহলে জি কমন নিলে কি থাকে দেখো, এম ওয়ান মাইনাস এম টু ইকুয়াল এই পাশে এ কমন নিলে এম ওয়ান প্লাস এম টু। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এই পুরো সিস্টেম অর্থাৎ এই কপিকল সিস্টেমের কার্যকরী ত্বরণ নির্ণয় করা। তাহলে কার্যকরী ত্বরণ তো আমার এ, তাহলে তুমি কিন্তু এখানে অনায়াসে এ সমান লিখতে পারো। তাহলে এটা হচ্ছে জি ইন্টু এম ওয়ান মাইনাস এম টু ভাগ এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে তোমার এই যে টাইপ ওয়ানের সেই কাঙ্ক্ষিত তোমার কপিকলের কপিকল সিস্টেমের কার্যকরী ত্বরণ। আর এই কার্যকরী ত্বরণ এর মান তোমার যদি জানা থাকে তাহলে এই এর মান সমীকরণ এক অথবা সমীকরণ দুই, যে কোনো একটা সমীকরণে তুমি যদি বসায় দাও তাহলে কিন্তু এই সুতার টানটা বের করতে পারবা। কারণ সুতা তো একটাই, সমীকরণ একত বসা দিলেও ওই একটা সুতারই টান টান বের হবে, অথবা দুইত বসালেও ওই 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 একটা সুতারই কিন্তু টান বের হবে। তাহলে প্রথমে এই সিস্টেম করে তুমি এইভাবে বুঝাইয়া বুঝাইয়া তুমি যদি কার্যকরী ত্বরণটা বের করতে পারো, দেন তুমি এই ত্বরণের মানটা সমীকরণ এক অথবা সমীকরণ দুইয়ে বসায় দিলেই কিন্তু এই কপিকলের সুতার টানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে টাইপ ওয়ান। এখন চলে আসো আমরা টাইপ টু দেখি, এটা একটু মিশিয়ে দিই। টাইপ টু, এরপরে দেখো টাইপ টুটা কি, এটা এর জন্য তোমার থাকে হচ্ছে ধরো এখানে, ধরো এটা একটা তল, এই তলের উপর একটা বস্তু আছে, মানে একটা ব্লক আছে, মনে করো এই তলের উপর একটা ব্লক, এটা একটা ব্লক। আচ্ছা, এই তলের উপর একটা ব্লক আছে এবং এই কিনারে একটা কপিকল দেওয়া আছে, এখানে একটা কপিকল আছে। আর এই কপিকলের সাথে একটা বস্তু, কপিকলের সাথে
তোমার এই বস্তুকে একটা তার দ্বারা ঝুলানো আছে এবং এই প্রান্তে একটা বস্তু দেওয়া আছে। এটা একটা বস্তু। তাহলে এটা কিন্তু কপিকল, এটা তল। তাহলে দেখো, ধরলাম আমরা এই বস্তুটা M1 ভরের বস্তু, আর এই বস্তুর ভর ধরলাম আমরা M2 ভরের বস্তু। এই দুটা বস্তুকে তোমার একটা তলের এই যে লাস্ট প্রান্তে একটা কপিকল সেট করে দিয়ে একটা সুতা দিয়ে তোমার এই সুতা দিয়ে দুইটা বস্তুকে পরস্পর কানেক্ট করে দিচ্ছে, মানে সংযুক্ত করে দিচ্ছে। দেওয়ার ফলে তুমি দেখতে পাচ্ছ এই যে M1 ভরের যে বস্তু, এই বস্তুর তো একটা অভিকর্ষ বলের কারণে আর একটা ওজন আছে এবং সেই ওজনটা নিম্ন দিকে নিচের দিকে কাজ করবে। সুতরাং M1 ভরের বস্তুটা নিচের দিকে আসবে, যার ফলে এই সুতার দ্বারা কানেক্ট করার ফলে M2 বস্তু সামনের দিকে, এই বস্তুটা কিন্তু সামনের দিকে কিন্তু গতিশীল হবে, এই বস্তুটা গতিশীল হবে। তাহলে এই পুরো সিস্টেমের ত্বরণ কিন্তু এদিকে, এই যে কার্যকরী ত্বরণ, একটাই সুতা, পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণ হচ্ছে এইদিকে, কার্যকরী ত্বরণ এইদিকে। আচ্ছা, তাহলে সুতা কিন্তু একটা, এই যে একটা সুতাই জাস্ট এই কপিকলের এই সিস্টেম করে কপিকলের সাথে দুইটা বস্তুকে কানেক্ট করছে। সুতরাং সুতার টান দেখো, এই বস্তুর ওজন নিচের দিকে অর্থাৎ এই দিকে M1G নিম্নমুখী, অপরদিকে বস্তু এই যে সুতার টান, এই সুতার টান কিন্তু অপর দিকে। কারণ আমরা জানি বস্তুর ওজন যদি নিম্নমুখী হয় তাহলে ওই বস্তুকে যে সুতা বা যে দড়ি বা যে রশি দ্বারা ঝুলানো হয় তাহলে তুমি সেই টানটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়। তাহলে সুতার টান, টি টান, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এখন দেখো, এই ক্ষেত্রে এখানেও তো টানতে, এই একটাই সুতা যেহেতু, তাহলে এইখানে টান যদি টি হয় তাহলে এখানেও তো টান টি। আচ্ছা, টান টি গেল। এখন দেখো, এই M2 ভরের বস্তু, এই যে M2 ভরের বস্তু, এই বস্তুর তো ওজন একটা আছে, এই বস্তুর ভর M2, তাহলে এই বস্তুর নিম্নমুখী ওজন M2G, বাট এই বস্তুটা তো আসলে আছে কিন্তু তোমার একটা তলের উপর। তাহলে এই তলের উপর আছে M2G, এটা ওজন, আর তলের উপর থাকার কারণে এই বস্তুর ঠিক ওজনের সমান একটা উলম্ব বল, এই বলটা হচ্ছে আর। এই দুটা বল পরস্পর সমান হওয়ার কারণে M2G অর্থাৎ M2G নিম্নমুখী, নিম্নমুখী, আর হচ্ছে এই নিম্নমুখী যে ওজন, এই ওজন বলের সমান উলম্ব একটা বল হচ্ছে আর। এই দুটো বল পরস্পর সমান, এই কারণে M2G বস্তু আর এই উলম্ব বল এটাকে কিন্তু ধরা হয় না। জাস্ট তুমি এই বস্তুটা এইদিকে ক্রিয়াশীল বা এদিকে গতিশীল, এটা তোমাকে কল্পনা করতে হবে। তো সুতরাং M2G এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা M2G এবং উলম্ব বল যেহেতু পরস্পর বিপরীতমুখী, এই জন্য এটা কাটা দিলাম আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বস্তুটা এদিকে গতিশীল হবে, তো সেই ক্ষেত্রে কার্যকরী ত্বরণ কত হবে এবং সুতার টান কি হবে সেটা আমরা বের করব। তো আসো আমরা বের করি। তাহলে প্রথমে আমরা M1, এই যে এই M1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখি কি হচ্ছে। M1 বস্তুর ক্ষেত্রে, M1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখো, এখানে বস্তুর ওজন বলটা বেশি, কিন্তু যেহেতু বস্তু নিম্নমুখী সুতরাং M1G অবশ্যই নিম্নমুখী হওয়ার কারণে ওজন বল বেশি। ওজন বল বেশি যদি না হতো, টান বল যদি বেশি হতো, তাহলে বস্তু তো উপরের দিকে উঠতো। বস্তু তো তা উপরের দিকে উঠতেছে না, বস্তু নিচের দিকে নামতেছে আসলে। তাহলে M1G মাইনাস তোমার হচ্ছে টি ইকুয়াল, তাহলে এই পুরা সিস্টেমের কার্যকরী ত্বরণ কোন দিকে, এই যে নিচ দিকে ক্রিয়াশীল। সুতরাং কার্যকরী ত্বরণ যেদিকে ক্রিয়াশীল তুমি এটা মনে রাখবা, সেদিকে কিন্তু কার্যকরী বল ক্রিয়াশীল। সুতরাং লেখা যাবে তোমার M1A, এটা সমীকরণ 1, সমীকরণ 1। এরপরে আবার এবার M2 বস্তু, এই যে এই বস্তুর ক্ষেত্রে, M2 বস্তুর ক্ষেত্রে, M2 এই বস্তুর ক্ষেত্রে কি লেখা যায় দেখো তো। এই বস্তুর ক্ষেত্রে দেখো, যে টান বল যেদিকে, মানে যে বলে টানতেছো, এই বস্তুকে যে বলে টানতেছো তুমি সামনের দিকে, এই বস্তুকে সামনের দিকে যে বলে তুমি টানতেছো, ঠিক সেই বলটাই কিন্তু এই বস্তুর উপর কার্যকরী হচ্ছে। সুতরাং এই M2 বস্তুর ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারো টান বল আর কার্যকরী বল পরস্পর সমান। যদি এখানে ঘর্ষণ বল না থাকে, আমরা ধরে নিলাম এই তলে কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণ থাকবে তো অবশ্যই, সেটা আমরা অন্য কেসে করব। তো টাইপ 2 তে আমরা ঘর্ষণ নগণ্য হিসেবে ধরলাম। এটা যেহেতু আমাদের টাইপ 2, এটা একটু লিখি, এটা টাইপ 2। আচ্ছা, ঘর্ষণ বল এখানে অগ্রাহ্য করতেছি কিন্তু আমরা। তাহলে দেখো M2 বস্তুর ক্ষেত্রে, তাহলে যে তোমার
যে বলে বস্তুকে টানতেছি আমরা সামনের দিকে, বস্তু ঠিক সেই বলেই কিন্তু গতিশীল হচ্ছে, অর্থাৎ মানে কার্যকর হচ্ছে। সুতরাং আমরা M2 বস্তুর ক্ষেত্রে আবারও খেয়াল করো, M2 বস্তুর ক্ষেত্রে কার্যকরী বল, প্রযুক্ত বল আর কার্যকরী বল কিন্তু সমান। এখানে প্রযুক্ত বল মানে কি টান বল, আর কার্যকরী বল মানে কিন্তু তোমার হচ্ছে কার্যকরী ত্বরণ যেদিকে সেই কার্যকরী ত্বরণের বলটা। তাহলে আমরা বলতে পারি তোমার M2, সরি, এখানে বলতে পারি আমরা যেহেতু টান বল বেশি, তাহলে টি, সরি, টান বল এবং কার্যকরী বল পরস্পর সমান, তাহলে টি সমান হচ্ছে তোমার M2A, টি সমান M2A। তাহলে এটা হচ্ছে সমীকরণ 2। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে এই দুইটা সমীকরণ যদি তুমি যোগ করো, তাহলে দেখো মাইনাস টি প্লাস টি কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এই পাশে থাকে কি, বাম পাশে সমানের বাম পাশে কি থাকে, M1G ইকুয়াল, এখানে থাকে M1A প্লাস M2A। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য কিন্তু এর মান বের করা। তাহলে তুমি এইখানে থেকে লিখতে পারো জাস্ট এ সমান, কমন নিয়ে এ সমান তোমার M1G ভাগ M1 প্লাস M2। এটাই কিন্তু তোমার এই যে টাইপ 2 এর, কপি কলের কার্যকরী ত্বরণ নির্ণয়ের সিস্টেম। এই জিনিসটা যে এ কমন নিছো তুমি, এ কমন নিলে তাহলে তো M1 প্লাস M2 হয়। তারপরে এটাকে এই পাশেই রেখে এটাকে পার করে দিলে তো ভাগ হয়ে যায়, জাস্ট এটা আমরা একবারে লিখছি। তো এই যে টাইপ 2, অর্থাৎ কপি কলটা যদি এইভাবে থাকে আর দুটো বস্তু যদি এই সিস্টেমে থাকে, এই অবস্থায় থাকে, তাহলে এই বস্তুর কার্যকরী ত্বরণ এ সমান M1G ভাগ M1 প্লাস M2। অর্থাৎ দুটা বস্তুর নিচে দেখো হরের দিকে খেয়াল করো, হরের দুটা বস্তুর ভরের যোগফল আর লবে হবে তোমার এই যে M1 বস্তু, যে বস্তুটা ঝুলন্ত, এই বস্তুর সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ। এটা কিন্তু শর্টকাটে এইভাবে তুমি মনে রাখতে পারো এটা। এরপর আমরা চলে আসি টাইপ 3। আমাদের কি টাইপ 3 দেখো, এইবার টাইপ 3, তাহলে এটা কি হতে পারে, এটা এরকম, এটার সিস্টেমটা হচ্ছে এরকম। তাহলে এটা একটা তল, তাহলে এই যে তলের উপরে একটা ব্লক আছে বা বস্তু আছে, এটা একটা বস্তু। আচ্ছা, এটা একটা বস্তু। তাহলে এই বস্তুর এই প্রান্তে একটা কপি কল দেওয়া আছে, এই প্রান্তে একটা কপি কল দেওয়া আছে, দিয়ে এই বস্তুকে দুইটা দুইটা আচ্ছা, এই বস্তুকে তোমার দুইটা কপি কলের দুই প্রান্তে দুটো বস্তু দিয়ে আবার ঝুলানো হচ্ছে, এটা একটা বস্তু। আবার এইখান থেকে এইভাবে দিয়ে, আচ্ছা, এই হচ্ছে একটা বস্তু। এই, তাহলে দেখো তোমার এই তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুকে দুই পাশে দুইটা কপি কল দিয়ে আবার দুইটা বস্তু দ্বারা এইভাবে ঝুলাইয়া দিচ্ছে, এইভাবে ঝুলাইয়া দিচ্ছে। ঝুলে দেওয়ার ফলে এখানে দেখা যাচ্ছে এই বস্তুটা মানে নিচের দিকে নিম্নগামী, অর্থাৎ পুরো সিস্টেমটাকে ও এই বস্তুটা, এই বস্তু এবং এই বস্তুকে সে তার দিকে নিয়ে আসতেছে, কিন্তু মানে জিনিসটা কিন্তু এরকম এরকম হচ্ছে, কিন্তু এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। আচ্ছা, তাহলে এর বস্তুটা গতিশীল, মানে এই পুরো সিস্টেমের ত্বরণ, কার্যকরী ত্বরণটা কিন্তু এদিকে দেখো, পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণটা কিন্তু এদিকে, একটাই ত্বরণ, সিস্টেমের ত্বরণ কিন্তু একটাই হয়। তাহলে এইদিকে কার্যকরী ত্বরণ হচ্ছে এদিকে, আর কার্যকরী ত্বরণ যেদিকে আমরা জানি কার্যকরী বলও কিন্তু সেই একই দিকেই হবে। আচ্ছা, এটা গেল কার্যকরী ত্বরণ। তাহলে বস্তুর ভরগুলোর নাম দিই আমরা, দেখো এটা M1 ভরের বস্তু, এটা ধরো M2 ভরের বস্তু, এটা M3 ভরের বস্তু। তাহলে সুতা কিন্তু দুইটা এই ক্ষেত্রে দেখো, এই যে একটা সুতা দিয়ে এই বস্তু সাম্য অবস্থায় যে বস্তু আছে উপরে, এই বস্তুর সাথে এই কপি কলতে ঝুলানো হয়েছে, আর পরবর্তী সুতা দিয়ে আর একটা সুতা দিয়ে এই বস্তুর সাথেই আর একটা বস্তু ঝুলানো হয়েছে। তাহলে এই সুতাকে আমরা T1 সুতা ধরলাম, আর এই সুতাটাকে আমরা ধরবো T2 সুতা। তাহলে এটা T1 হলে এই যে সুতা এর থেকে এই যে এই পুরোটাই সুতা, তাহলে এটা T1, আর এখানে এই যে T2 এই পর্যন্ত T2, তাহলে এটা হচ্ছে T2, এই যে এই সুতা এই পর্যন্ত T2 সুতা। আচ্ছা, এখন দেখো
তাহলে এই বস্তুর ওজন বল কত? এই বস্তুর ওজন বল অবশ্যই m1g, এবং সেটা কিন্তু এই যে নিচ দিকে নিম্নমুখী, নিচ দিকে ক্রিয়াশীল। আর সুতার টান অপর দিকে কোন দিকে ক্রিয়াশীল? অবশ্যই বস্তুর ওজনের বিপরীত দিকে সুতার টান ক্রিয়াশীল, তাহলে সুতার টান অপরের দিকে। আচ্ছা, আর এই বস্তুর ক্ষেত্রে কি দেখো তো, এই বস্তুর ক্ষেত্রে m3g, তাহলে m3g নিম্নমুখী, আর সুতার টান এটা হচ্ছে তোমার উপরের দিকে। আর এই ক্ষেত্রে দেখো, এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ভর তো m2, তাহলে এই বস্তুর ওজন বল অর্থাৎ নিম্নমুখী বল কি? m2g, এটা নিম্নমুখী। বাট এই বস্তুটা একটা তলের উপর আছে, আর বস্তু যদি তলের উপর থাকে, মুক্তভাবে যদি না থাকে, তাহলে অবশ্যই এই বস্তুর উপর এই ওজন বলের সমান একটা উলম্ব বল ক্রিয়াশীল উপরের দিকে। এই উলম্ব বল এবং ওজন বল আসলে সমান হওয়ার কারণে এটাকে বিবেচনায় নেওয়া হয় না, এটা কাটাকাটি থাকে। তাহলে পুরো সিস্টেমটা দেখো, উলম্ব বল এবং ওজন বল এই বস্তুর ক্ষেত্রে সমান হওয়ার কারণে ওটা তো ভ্যানিশ হয়ে গেল। থাকলো কি আসলে, এই বস্তু পুরো সিস্টেমটা কিন্তু এই দিকে গতিশীল, বস্তুটা পুরো কবিকলের পুরো সিস্টেম কিন্তু এই দিকে গতিশীল, এই দিকে গতিশীল, এই দিকে। তাহলে আমরা প্রত্যেকটা বস্তু মানে তিনটা বস্তুর ক্ষেত্রে আমরা মানে কার্যকরী বলটা বের করব। তো প্রথমেই আগে আমরা আসি, দেখো তুমি কি করবা, m1, m1 বস্তুর ক্ষেত্রে কি দেখো, m1 এই যে এই বস্তুর ক্ষেত্রে কি, এই বস্তুর ক্ষেত্রে বস্তু তো নিম্নমুখী, তার মানে এই যে ওজন বলটা বেশি আর টান বল কম। তাহলে তুমি কিন্তু লিখতে পারো এরকম, দেখো m1g মাইনাস কি সুতার টান, তাহলে t1 সমান কি, অর্থাৎ বল মাইনাস বল সমান কিন্তু কার্যকরী বল, এটা কিন্তু মনে রাখতে হবে, বল মাইনাস বল সমান কার্যকরী বল বা নিট বল বা লব্ধি বল। আচ্ছা, তাহলে বল মানে কি, ওজন বল মাইনাস টান বল সমান কার্যকরী বল। কার্যকরী বল কি হবে? এই যে কার্যকরী ত্বরণ যেদিকে, কার্যকরী বল সেদিকে। কার্যকরী ত্বরণ কত? এ, তাহলে কার্যকরী বল কি হবে? এম এ। তাহলে এম এ, আর বস্তু যেহেতু m1, সুতরাং m1 এ, এর সমীকরণ 1। এরপরে তুমি m2 বস্তুর ক্ষেত্রে, m2 বস্তুর ক্ষেত্রে কি দেখো, m2 বস্তুর ক্ষেত্রে, তাহলে m2 বস্তুর ক্ষেত্রে এই বস্তুর উপর কিন্তু এই পাশের সুতা এবং এই পাশের সুতা, এই দুইটা সুতা কিন্তু তোমার, এই দুইটা সুতার বল কিন্তু ক্রিয়াশীল। তো এই বস্তুর ক্ষেত্রে বস্তু যেহেতু এদিকে কাজ করতেছে, সুতরাং এই টি1 সুতার টান কিন্তু বেশি। টি1 সুতার টান থেকে টি2 সুতার টান, অর্থাৎ এই দিকের টান থেকে এই দিকের টান বাদ দিলে বস্তু তো এই দিকেই যাচ্ছে, তাহলে বস্তু এই দিকেই যাচ্ছে, তাহলে বস্তুর টান যেহেতু এইদিকে যাচ্ছে, সুতরাং এইদিকের টানটা বেশি। তাহলে টান এদিকে থেকে এদিকে কিছু টান অবশ্যই ধরে আছে, সেই টানটা বিয়োগ করবা, তাহলে এইটা বিয়োগ এইটা সমান কিন্তু এইদিকে কার্যকরী বল। তাহলে সেটা হবে তোমার বস্তুর ক্ষেত্রে T1, দেখো T1 মাইনাস T2 সমান হচ্ছে তোমার কি m2a, এটা সমীকরণ নাম্বার 2। আচ্ছা, এটা এটা আসলে বোঝা কিন্তু কঠিন তেমন কিছু নয়। দেখো এদিকে দেখো, এই পুরা সিস্টেমটা যেহেতু এইদিকে ক্রিয়াশীল মানে এইদিকে গতিশীল, তাহলে অবশ্যই টি1 সুতার টান বেশি, কিন্তু টি2 সুতাও তো কিছু পরিমাণ টান ধরে রাখছে, অর্থাৎ কিছু পরিমাণ বল ওইদিকে কিন্তু আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু সেই আটকানোর চেষ্টা করার ওটাকে ওভারটেক করেই কিন্তু টি1 সুতা কিন্তু এই বস্তুকে এইদিকে গতিশীল করতেছে। যে পরিমাণই হোক, টি2 যে পরিমাণে বল আটকাক সেটাতে কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ টি1 থেকে টি2 বাদ দিলে যেটা হবে সেটাই কিন্তু তোমার কার্যকরী বল। জাস্ট আমরা লিখবো টি1 মাইনাস টি2 সমান m2a। আচ্ছা, এরপর একটা দেখো, আশা করি বুঝতে পারছো। এরপরে m3 বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা m3 বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখবো? m3 বস্তুর ক্ষেত্রে অবশ্যই এই যে বস্তু m3 বস্তুর ওজন বলটা কিন্তু কম, ওজন বল যদি বেশি বেশি হতো তাহলে বস্তু তো এইদিকে পড়তো, বস্তু কিন্তু যাচ্ছে উপরের দিকে, এই দিকে কিন্তু বস্তু যাচ্ছে কিন্তু, তাহলে অবশ্যই এই m3 বস্তুর ক্ষেত্রে টান বলটা কিন্তু বেশি। তাহলে m3 বস্তুর ক্ষেত্রে টান বল সুতার টান কিন্তু ওই পাশে টি2, তার মানে টি2 মাইনাস m3g ইকুয়াল তোমার হচ্ছে কার্যকরী ত্বরণ, তাহলে m3a, এর সমীকরণ 3। এখন এই তিনটা সমীকরণ যদি তুমি যোগ করো তাহলে কি পাও দেখো তো, মাইনাস টি1 প্লাস টি1 মাইনাস টি2 প্লাস টি2, তাহলে এখানে থাকে হচ্ছে m1g মাইনাস
m3g ইকুয়াল, এখানে এ কমন নিলে থাকতেছে m1 প্লাস m2 প্লাস m3। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু তোমার কার্যকরী ত্বরণ নির্ণয় করা। তাহলে তুমি সুন্দর করে লিখতে পারো, অতএব এ ইকুয়াল, একবারে লিখলাম m1 প্লাস m2 প্লাস m3, আর উপরে হবে m1g মাইনাস m3g। এটাকে তুমি কিন্তু কমন নিয়েও লিখতে পারো জি, তাহলে জি কমন নিলে আরো সুন্দর হবে। তাহলে এরকম করে দিয়ে তোমার হচ্ছে এখানে জি। আচ্ছা, এই হচ্ছে তোমার টাইপ 3। এই টাইপ 3 কপি কলের এই পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণ যেটা হচ্ছে m1 মাইনাস m3, অর্থাৎ উপরের যে বস্তু, এই বস্তুর তো কোনো ভূমিকাই নাই। দেখো এখানে কি উপরে লবে কি আছে, এই দুইটা বস্তুর মধ্যে যে বস্তুর ভর বেশি, অর্থাৎ যে বস্তু নিম্নগামী, সেই বস্তুর ভর, m1 বস্তুর ভর বেশি নিম্নগামী, সেই বস্তুর ভর মাইনাস এই পাশের বস্তুর ভর ইন্টু জি, আর নিচে হর হচ্ছে এই তিনটা বস্তুর ভরের যোগফল, অর্থাৎ m1 প্লাস m2 প্লাস m3। শর্টকাটে কিন্তু এটা মনে রাখা সম্ভব। কার্যকরী ত্বরণ এ সমান কি, এই তিনটা বস্তুর মধ্যে আর তো কোনো ভূমিকা নাই, এ তো আছে এই অবস্থায় তোমার তোমার একটা তলের উপর আছে, তাহলে ঝুলে যা আছে, অর্থাৎ ঝুলন্ত যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে বস্তু নিম্নগামী আর যেটা উপরের দিকে আছে সেটা বাদ, তুমি নিম্নগামী বস্তুর ভর বেশি, তার মানে m1 মাইনাস m2 ইন্টু জি ভাগ m1 প্লাস m2 প্লাস m3। এটা কিন্তু এই টাইপ 3 তোমার হচ্ছে কপি কলের বা পুলি সিস্টেমের তোমার কার্যকরী ত্বরণ। এখন সুতার টানটা আমরা কিভাবে নির্ণয় করব? যদি তোমার বলে যে এই যে প্রথম সুতা, অর্থাৎ এই যে এই সুতার টান যদি বের করতে বলে, তাহলে অবশ্যই তোমাকে এই সুতার টান বের করতে গেলে এই এর মান, কার্যকরী ত্বরণ এর মান কিন্তু সমীকরণ একত বসাইতে হবে। একত বসালে কিন্তু তুমি এই প্রথম সুতার টান বের করতে পারবা। আর যদি বলে তোমাকে যে এই সুতার টান বের করো, তাহলে এই কার্যকরী ত্বরণ এর মানটা কিন্তু সমীকরণ 3-এ বসাতে হবে, বসালেই কিন্তু এই টি2 সুতার টান বের হবে। তাহলে যেটাই বসাতে বলুক সেটাই বসালে মানে সেই সমীকরণে বসায় দিলেই কিন্তু, যেহেতু দুইটা সুতার যে কোনো সুতার টান তোমাকে যেটা বের করতে বলবে সেই অনুপাতে হয় এটাতে বসাবা না এটাতে বসাবা। এটাতে তুমি যদি ত্বরণের মান বসিয়ে দাও, তাহলে টি1 সুতা, অর্থাৎ এই পাশের সুতার টান বল বের হবে, আর এটাতে যদি বসাও তাহলে এই পাশের সুতার টান বল বের হবে। এই হচ্ছে তোমার এই সিস্টেম, প্রথমে কার্যকরী ত্বরণ তারপরে সুতার টান, এভাবে কিন্তু তুমি চাইলেই বের করতে পারো। আচ্ছা, এরপরে টাইপ 4, এরপরে হচ্ছে ঘর্ষণযুক্ত অবস্থায় কি হবে। দেখো ঘর্ষণযুক্ত অবস্থায় আমরা কপি কলের সিস্টেমটা দেখব এইবার। আচ্ছা, এবার ঘর্ষণযুক্ত অবস্থায়, ঘর্ষণ যুক্ত অবস্থায়, তাহলে দেখো এটা একটা তল, এই তলের উপর এখানে একটা বস্তু আছে, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। আচ্ছা, এই পাশে একটা কপি কল, আর এই কপি কলের সাথে বস্তুটা ঝুলানো আছে, এই যে কপি কলের সাথে এই বস্তুটা এভাবে দিয়ে কপি কলের সাথে এই দড়ি মানে সুতা দিয়ে এই পাশে একটা বস্তু দেওয়া আছে, এখানে একটা বস্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এখন এইখানে কি হবে, দেখো তো এই বস্তুর ভর m1 আর এই বস্তুর ভর হচ্ছে m2, তাহলে এই বস্তুর তো অবশ্যই ওজন বল m1g নিম্নমুখী, আর সুতা যেহেতু একটা, এই যে সুতা একটা, এই সুতা দ্বারা আমরা ঝুলাই দিছি, তাহলে সুতার টান বল উপরের দিকে টি, সুতার টান টি। এখন ঘটনা হচ্ছে দেখো বস্তু কিন্তু এই দিকে গতিশীল, অর্থাৎ কার্যকরী ত্বরণ এইদিকে, কিন্তু বস্তুর কার্যকরী ত্বরণ মানে পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণ ত্বরণ কিন্তু এইদিকে। তাহলে এখন এই যে এই তলের এখানে ঘর্ষণ আছে, তাহলে আমরা জানি ঘর্ষণ বল সবসময় গতি যেদিকে, বস্তু যেদিকে গতিশীল তার অপোজিট দিকে কিন্তু তুমি ঘর্ষণ বল কিন্তু তোমার ক্রিয়া করবে। তো সুতরাং বস্তু যেহেতু এইদিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বল কিন্তু এইদিকে গতিশীল মানে ক্রিয়াশীল, তাহলে ঘর্ষণ বলকে তুমি এফ কে দ্বারা প্রকাশ করবা, কারণ ফ্রিকশন ফোর্স এই কারণে তোমার এখানে বলা হচ্ছে ঘর্ষণ বল, আর গতীয় ঘর্ষণ কারণে কাইনেটিক ফোর্স আর কি, এই কারণে কি, তাহলে এফ কি হচ্ছে ঘর্ষণ বল।
বস্তু এইদিকে গতিশীল, বস্তু গতিশীল এইদিকে, তাহলে বস্তু যেদিকে গতিশীল তার অপোজিটে কিন্তু ঘর্ষণ বল, মানে অপর দিকে বা অপোজিট দিকে কিন্তু ঘর্ষণ বল ক্রিয়া করে। তাহলে ঘর্ষণ বলকে আমরা ধরলাম এফ কে। তাহলে এই অবস্থায় এই সিস্টেমে দেখো তো এখন কিভাবে এইটার মানে কার্যকরী ত্বরণটা নির্ণয় করব সেটা দেখো। তাহলে এখানে আমরা বলি ধরো M1 বস্তুর ক্ষেত্রে কি, M1 বস্তুর ক্ষেত্রে সমান, M1 বস্তুর ক্ষেত্রে ওজন বলটা বেশি, তাহলে M1G মাইনাস কি বল, টান বল সমান কি M1A, অর্থাৎ কার্যকরী বল এটা। বল আবারও বলতেছি, বল মাইনাস বল সমান কার্যকরী বল। এখন বল মাইনাস বল, সেই বলটা কি টান বল হবে না ওজন বল হবে, সেটা কিন্তু তোমার সিচুয়েশনের উপর নির্ভর করবে, বাট এটা তোমাকে মনে রাখতে হবে বল মাইনাস বল সমান কার্যকরী বল। আচ্ছা, এটা একটা গেল। এরপরে তোমার দেখো M2 বস্তুর ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে। M2 বস্তুর ক্ষেত্রে, M2 বস্তুর ক্ষেত্রে বস্তু যেদিকে টান বল কাজ করতেছে, বস্তু যেদিকে টান বল কাজ করতেছে, অর্থাৎ সেই দিকে টান বল এবং কি, টান বল এবং তোমার হচ্ছে বস্তুর কার্যকরী বল, এই দুটো কি পরস্পর সমান? না, এই দুটো সমান কখন হবে, এই বস্তুর টান বল এইদিকে, বাট এই বস্তুকে আটকায়া দিচ্ছে অপোজিট দিকে, ঘর্ষণ বল অপোজিট দিকে কাজ করতেছে। সুতরাং এই টান বল থেকে যখন ঘর্ষণ বল বিয়োগ করবা তখন কিন্তু এই বস্তুর কার্যকরী বল পাওয়া যাবে। সুতরাং এটার ক্ষেত্রে তোমার করতে হবে এরকম, তোমার টি মাইনাস এফ কে সমান M2A, এটা হচ্ছে সমীকরণ 2। এখন এই 1 এবং 2 যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো কি দাঁড়ায়, মাইনাস টি প্লাস টি, অর্থাৎ টান বল চলে গেল। এখন এইখানে M1G মাইনাস এফ এ সমান, এ কমন নিলে M1 প্লাস কি হচ্ছে M2। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ ইকুয়াল, তাহলে M1 প্লাস M2, আর এখানে হচ্ছে M1G মাইনাস এফ কে। এটা হচ্ছে তোমার এই ঘর্ষণযুক্ত অবস্থায় এই টাইপ 4, এই যে টাইপ 4 এর কার্যকরী ত্বরণ, এই যে কার্যকরী ত্বরণ, এই সিস্টেমের কার্যকরী ত্বরণ, এটা ঘর্ষণ সহ এই হবে, এর রূপটা হবে এরকম। আর এই কার্যকরী ত্বরণ এর মানটা তুমি সমীকরণ 1 অথবা 2 এর যদি তুমি বসায় দাও তাহলে কিন্তু টান বল বা সুতার টান তুমি বের করতে পারবা। আচ্ছা আসো এরপরে সর্বশেষ টাইপ, টাইপ নাম্বার 5। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা পেঁয়াজ, এটা একটু পেঁয়াজ কিন্তু, এটা একটু ভালো করে যদি তুমি বুঝতে পারো, ধরতে পারো, তাহলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই এটা কঠিন কিছু হবে না। আসো ঘর্ষণ টাইপ 5, টাইপ নাম্বার 5। তাহলে এর সিস্টেমটা হচ্ছে এরকম, ধরো এটা একটা তল, এই তলের উপরে একটা বস্তু রাখা আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। আচ্ছা, দুই পাশে দুইটা কপিকল স্থাপন করা হলো। আচ্ছা, দুই পাশে দুটো কপিকল, এই যে এটা কপিকল, আর এই দুইটা বস্তুকে, এই বস্তুকে এই কপিকলের দুই পাশে দুইটা সুতা দিয়ে আবার দুইটা বস্তু দ্বারা ঝুলাইয়া দিছি আমরা এইভাবে। আচ্ছা, এটা আর একটু ছোট করি, এটা জাস্ট এরকম। আচ্ছা, তাহলে দেখো এটা ধরলাম আমরা M1 ভরের বস্তু, এটা হচ্ছে M2 ভরের বস্তু, আর এটা হচ্ছে M3 ভরের বস্তু। তাহলে দেখো এই পুরা সিস্টেমটা কিন্তু এই দিকে গতিশীল, অর্থাৎ পুরা সিস্টেমটা M1 ভরের বস্তুর দিকে গতিশীল। তার মানে বস্তুর কার্যকরী ত্বরণ কিন্তু এদিকে, বস্তুর কার্যকরী ত্বরণটা হচ্ছে এইদিকে। আচ্ছা, তাহলে বস্তুর M1 ভরের বস্তুর ওজন বল M1G, আর সুতার টান এই পাশে সুতার টান T1, তাহলে এখানেও তো এই সুতার তো T, তাহলে সুতা হচ্ছে T1। আচ্ছা, সুতার টান অপোজিট দিকে, আর এইখানে তোমার সুতা এই পাশে সুতা হচ্ছে T2, আর বস্তু M3 বস্তুর ভর হচ্ছে M3G, বস্তুর ওজন নিম্নমুখী। আর M2 ভরের বস্তুর ওজন বল কিন্তু M2G,
m2g, বাট এই বস্তুটা কিন্তু একটা তলের উপর আছে, এই কারণে এই বস্তুর ওজনের সমান একটা উলম্ব বল উপরের দিকে কাজ করবে, উপরের দিকে উলম্ব বল আর বল কাজ করবে। সুতরাং এই ওজন বল এবং উলম্ব বল পরস্পর সমান হওয়ার কারণে এটা কিন্তু এই বস্তুর উপর ক্রিয়াশীল নয়। এখন দেখো এই পুরা সিস্টেমের দেখো বস্তু কিন্তু এইদিকে গতিশীল, এই পুরা সিস্টেমের বস্তু এদিকে গতিশীল, তাহলে এই বস্তু এই তলের উপর থাকার ফলে যদি এই তলে অমসৃণ হয় তাহলে অবশ্যই এই বস্তু ঘর্ষণযুক্ত অবস্থায় বস্তু সামনের দিকে আসবে। তাহলে বস্তু যেহেতু এইদিকে গতিশীল, বস্তু গতিশীল কিন্তু m1 ভরের বস্তুর দিকে, অর্থাৎ এই দিকে গতিশীল, কিন্তু এই দিকে। তাহলে আমরা জানি ঘর্ষণ বল কিন্তু বস্তু যেদিকে গতিশীল তার অপোজিট দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। বস্তু এদিকে গতিশীল, ঘর্ষণ বল এদিকে গতিশীল। সুতরাং এই বস্তুর ঘর্ষণ বল কিন্তু এই বস্তুর ঘর্ষণ বল তোমার হচ্ছে এই দিকে গতিশীল। তাহলে এফ কে এইদিকে গতিশীল। এইদিকে কেন গতিশীল হবে না? ঘর্ষণ বল কেন এইদিকে গতিশীল হবে না? ঘর্ষণ বল এইদিকে গতিশীল হতো যদি বস্তু এইদিকে গতিশীল হতো, এই পুরো সিস্টেমটা যদি এইদিকে গতিশীল হতো তাহলে ঘর্ষণ বল ওইদিকে গতিশীল হতো। অর্থাৎ প্রযুক্ত বলের অপোজিট দিকে ঘর্ষণ বল কাজ করে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা সেগমেন্টে আমরা বস্তুর মানে কার্যকরী বল নির্ণয় করব। তাহলে দেখো m1 বস্তুর ক্ষেত্রে, m1 বস্তুর ক্ষেত্রে কি m1g, m1g মাইনাস কি টান বল t1 সমান কি কার্যকরী ত্বরণ m1a, এটা ইকুয়েশন নাম্বার 1। এরপরে m2 বস্তুর ক্ষেত্রে, m2 বস্তুর ক্ষেত্রে কি বল দেখো তো, এটা t1, এটা t2, এই যে সুতা, এই যে এই সুতা টি2 সুতা আর এটা হচ্ছে টি, এর থেকে পর্যন্ত টি1 সুতা। তাহলে বস্তু কোন দিকে গতিশীল? বস্তু গতিশীল কিন্তু এইদিকে, বস্তু গতিশীল এইদিকে, এইদিকে বস্তু গতিশীল এইদিকে। এইদিকে যদি গতিশীল তাহলে অবশ্যই টি1 বলটা বেশি, মানে এই টি1 সুতার টান বেশি টি2 সুতার চেয়ে, মানে টি2 সুতার চেয়ে কিন্তু টি1 সুতার টান বেশি। তারপরেও টি2 সুতা কিন্তু একটা বলে কিন্তু ও কিন্তু আটকায় রাখছে, আটকাচ্ছে কিন্তু। তাহলে এই যে এই টি1 মাইনাস টি2 পড়লে যে কিন্তু বস্তু এদিকে যাবে, বাট এখানে আর একটা সমস্যা আছে কি, শুধু কি এই টি1ই এই বস্তুকে শুধু কি টি1 টানে কি আটকাচ্ছে, না ঘর্ষণ বলও তো আটকাচ্ছে। দেখো টি2 সুতার টান এইদিকে, ঘর্ষণ বলও ওই একই দিকে। তার মানে এই বস্তু যদি এই সামনের দিকে গতিশীল হতে চায়, এই m2 ভরের বস্তুটা যদি সামনের দিকে গতিশীল হতে চায় তাহলে এই বস্তুকে কিন্তু দুইটা বাধা অতিক্রম করতে হবে। একটা হচ্ছে এই টি2 সুতার টান এদিকে অতিক্রম করতে হবে এবং এই বস্তুর ঘর্ষণ বল এফ কে এটাও কিন্তু অতিক্রম করতে হবে। এই দুইটা বলকে ওভারটেক করে এই বস্তু কিন্তু সামনের দিকে, অর্থাৎ টি1 সুতা কিন্তু সামনের দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই m2 বস্তুর ক্ষেত্রে তোমার টি1 মানে এই টি1 সুতার টান বেশি, এই টি1 সুতার থেকে কি কি বাদ দেবো, মাইনাস টি2 আর কি মাইনাস এফ কি ঘর্ষণ বল সমান কি হবে, সমান হচ্ছে তোমার এই m2 বস্তুর কার্যকরী বল। তাহলে m2 বস্তুর কার্যকরী বল কোন দিকে? তাহলে আমরা জানি m2 বস্তুর কার্যকরী বল হবে বস্তু ত্বরণ যেদিকে, কার্যকরী ত্বরণ যেদিকে কার্যকরী বলও ওই একই দিকে। তাহলে এখানে হবে m2a, এটা সমীকরণ বা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এরপরে m1 বস্তুর m3 বস্তুর ক্ষেত্রে কি দেখো, m3 বস্তুর ক্ষেত্রে অবশ্যই টান বল বেশি, কারণ বস্তু তো উপরের দিকে যাচ্ছে, উঠে যাচ্ছে। তাহলে টান বল মাইনাস ওজন বল সমান কিন্তু বল, অর্থাৎ কার্যকরী বল, বল মাইনাস বল সমান কার্যকরী বল। তাহলে m3 বস্তুর ক্ষেত্রে t2 মাইনাস m3g ইকুয়াল m3a, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 3। এখন এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করে দেই তাহলে দেখো তো মাইনাস টি1 প্লাস টি1 মাইনাস টি2 প্লাস টি2, তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে তোমার m1g মাইনাস এম, আচ্ছা এফ কে লিখি আগে, এফ কি মানে ঘর্ষণ বল মাইনাস m3g ইকুয়াল, এখানে এ কমন নিলে থাকে কি m1 প্লাস m2 প্লাস m3। আচ্ছা, আমাদের উদ্দেশ্য তো এর মান বের করা, তাহলে অতএব আমরা লিখতে পারি a ইকুয়াল তোমার m1g মাইনাস এফ কে
মাইনাস m3g, আর এখানে m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এই হচ্ছে সর্বশেষ টাইপ 5, অর্থাৎ 5 নাম্বার যে টাইপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল এবং দূরবদ্ধ টাইপ। এই টাইপের এই হচ্ছে সহজ সমাধান। তাহলে এই প্রসেসে তুমি এই সিস্টেমের মানে এই কপিকল সিস্টেমের এই পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণ বের করার পরে এখন তুমি যদি সুতার টান বের করতে চাও, যদি সুতার টান বের করতে বলে তাহলে তোমাকে যদি T2 এই সুতার টান বের করতে বললে তাহলে তোমার এই এর মানটা কিন্তু সমীকরণ 1 বসাতে হবে। আর যদি এই সুতার টান বের করতে বলে তাহলে সুতার মানে সরি এই যে তোমার এই সুতার টান বের করতে বললে তোমার এর মান তোমার 3-এ বসাতে হবে। আর যদি T1 সুতার টান বের করতে বলে তাহলে এর মান সমীকরণ 1-এ বসাবা। বসালেই কিন্তু আলাদা আলাদা ভাবে দুইটা সুতার টান বের করতে পারবা। এই হচ্ছে কপিকলের 5টা টাইপের সহজ সমাধান। আশা করি এই ভিডিও তুমি সুন্দর করে দেখার পরে কপিকল সংক্রান্ত তোমার যে কোনো ম্যাথ আসুক, তুমি জাস্ট এইভাবে এই টেকনিক গুলো ফলো করে ইজিতে কিন্তু তুমি এই অঙ্কগুলো সহজে কিন্তু তুমি করতে পারবা।